নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজকে একটু আগে দেয়া ভিডিওতে বলেছি কিভাবে ইউনূসকে হাতে মারার চেষ্টা শুরু করে দিয়েছে ভারত। সেই চেষ্টার সঙ্গে ওই হাতে মারার সঙ্গে এবার ভাতে মারার চেষ্টাও শুরু করে দিল গতকাল থেকে। ভাতে মারা মানে ভাতে মারা। ভাতের জোগাড় করা যায় কিসের জোরে? টাকার জোরে। টাকা জোগাড় হলে তবে ভাতের জোগাড় হয়। আর টাকার জোগাড় আসে কোত্থেকে? বাংলাদেশের মতো দেশের তাদের আসে একটা বড়, তাদের সোর্স হচ্ছে সেটা রপ্তানি। এবার বন্ধ হলো সেই রপ্তানির রাস্তা। আপনি ট্র্যাক করতে পারেন, আপনি তর্ক করতে পারেন, ভারত গেছে তো কি হয়েছে, চীন আছে তো, কেন থাকবে না? তবে সে পথ নিতে গেলে ঢাকের দায়ে মনসা বিক্রি হবে। এখন আগে ছিল 0% ট্যারিফ, অত্যন্ত দরিদ্র দেশ বাংলাদেশ, সুতরাং আমেরিকায় তাদের রপ্তানির উপরে শুল্ক 0% ছিল। সেটা এক ধাক্কায় বেড়ে হয়েছে ট্রাম্পের 37% শুল্ক। অর্থাৎ যত ডলারের মাল যাবে তার উপরে 37% শুল্ক দিতে হবে। তার ওপর ভারত আবার যা করলো তাতে তো একেবারে যাচ্ছে তাই অবস্থা। ভাবছেন নিশ্চয়ই ভারত কি করলো, তাই না? বলছি একটু গায়ের কি বলবো, একটুখানি ঝালটা তো একটু মেটাতে হবে ইউনূসের উপর, সুতরাং একটু গুছিয়ে বলতে দিন। দেখুন, সেই 8ই আগস্ট থেকে অনেক বাদরামি করেছে বাংলাদেশের নয়া মাতব্বর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার অকালপক্ষ কূটনৈতিক জ্ঞান তো দূরের কথা, যাদের সাধারণ জ্ঞান নেই সেই উপদেষ্টাদের দলবল। ভারতের বিরুদ্ধে কে কত বেশি গালাগাল দিতে পারবে তার প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। আইন উপদেষ্টা আসিফ নজরুল মহাপণ্ডিত, তিনি বলছেন 36 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, তারাও তাদের। আর এক উপদেষ্টা তিনি হচ্ছেন মাহফুজ আলম, তিনি আবার বৃহত্তর বাংলাদেশের মানচিত্র এঁকে দিয়ে দিচ্ছেন ফেসবুকে, তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন 7 সিস্টার্স, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা। বুঝতে পারলেন? যদিও কিছুক্ষণ পর আবার তুলেও নিয়েছেন ভয় পেয়ে, তো যাই হোক, দিয়েছেন তো। 4 ঘন্টায় কলকাতা দখলের হুঙ্কার করেছে ওই বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনারা। তো সেই সঙ্গে বাংলাদেশের ইউনূসের পাকিস্তানের কোলে ঢলে পড়া, হিন্দুদের উপর ধারাবাহিক আক্রমণ, সব কথা বলতে গেলে রাত কাবার হয়ে যাবে, সুতরাং সব বলছি না। তারপরে দেখুন, শুধু একটা কথাই বলবো, সামান্য ইলিশ মাছ পাঠানো নিয়ে কি কাণ্ডটা করেছিল ওদের ওই মৎস্য উপদেষ্টা, কি যেন মহিলা, মনে আছে? পরে আবার ফেলা থুতু গিলে নিয়ে ইলিশ মাছ পাঠায়। যখন পাঠায় তখন পশ্চিমবঙ্গের বাঙালি আবার খেপে গেছে, তারা বয়কট করলো বাংলাদেশের সেই ইলিশ, বিক্রি হওয়া দায়। ভারতের মানুষ ইউনূসের এই জঙ্গি সরকারের উপর অনেক দিন ধরে খেপে আছে। এই খেপে থাকার পিছনে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যত না সমর্থন, তার চেয়ে বেশি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে ভারতের মানুষও খেপে গিয়েছিল। ইউনূস সরকার কানেই তোলেনি ভারতের অভিযোগ। চীন পাকিস্তানের সঙ্গে প্রেম করে আর ভারত বিরোধী অপপ্রচার তুঙ্গে তুলে অপমান করে গেছে ভারতকে সমানে। এমনকি হিন্দু বিরোধী মানসিকতার চূড়ান্ত নিদর্শন ইউনূসের সরকার তৈরি করেছে হিন্দু সন্ন্যাসী চিন্ময় দাসকে মিথ্যা মামলায় বিনা বিচারে 4 মাসের বেশি সময় ধরে আটকে রেখে, আর জেলখানা থেকে ছাড়ছে কাদের? ছাড়ছে জঙ্গি হিসেবে যাদের সারা পৃথিবীতে, যাদের অত্যন্ত সুনাম, তাদের ছেড়ে দিচ্ছেন।
এবং ভারতের অনুরোধ ওই যে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে ছেড়ে দেওয়ার জন্য, সেই অনুরোধও অগ্রাহ্য করেছে এই ইউনূস সরকার। যেন বলতে চেয়েছে কে আর করি না ভারতকে, কি করবি কর। অবশেষে ভারতের সহ্যের সীমা ভেঙে দিয়েছে ইউনূস কয়েকদিন আগে চীন সফরে গিয়ে। কি বলেছেন সেখানে গিয়ে, নর্থ ইস্টের 7 সিস্টার্স নিয়ে, সেটা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন। তবু একবার মনে করিয়ে দিই। ইউনূস মিয়া বলেছিলেন বাংলাদেশকে চীনের বর্ধিত অংশ বা এক্সটেনশন মনে করে বাংলাদেশের ওপর দিয়ে চীন এগিয়ে যাক, ভারতের ওই 7 বোন রাজ্যের দিকে। সমুদ্রের অভিভাবক বাংলাদেশ, কোনো চিন্তা নেই চীনের, বাংলাদেশে আসুক, তারপরে চলে যাক ওই 7 বোন রাজ্যের দিকে। ইউনূসের এই বাঁদরামি সহ্য করতে পারেনি ভারত। তখনই ঠিক করে নিয়েছে অনেক হয়েছে, আর নয়। এবার মালটাকে একেবারে ওই আছাড় মারতে হবে, যাকে ওই কুস্তিতে বলে না, কুস্তিতে ধরে একটা পটাশ করে একটা আছাড় মারা, সেই আছাড়। তো অস্ত্রসজ্জা শুরু করে দিয়েছিল তখনই। তবু ব্যাংককে বিমস্টেক বৈঠকে বসেছিল ভারত, বাংলাদেশ হাতে পায়ে ধরায়। সেখানে নরেন্দ্র মোদী ইউনূসকে সাফ বলে দিয়েছিলেন সাবধানে মুখ খুলবেন, সম্পর্ক খারাপ হয় এমন কোনো বেফাস কথা বলবেন না। ইউনূসের তবু কাণ্ডজ্ঞান হয়নি। তারপরেও তার দলবল দেশে ফিরে নানান মিথ্যে কথা বলছে নরেন্দ্র মোদী নাকি হাসিনাকে ফেরত পাঠাতে গররাজি হননি, মানে রাজি হয়েছেন। এই অসভ্যতা আর বাড়তে দেয়া যায় না, এই বলে সিদ্ধান্ত পাকা করে ফেলেছে ভারতীয় নেতৃত্ব। হাতে মারার ব্যবস্থা তো তৈরি হয়েই আছে। ওই যে চিকেন নেকের ওখানে অস্ত্রসজ্জা যুদ্ধের জন্যে, অ্যাকশন স্টার্ট বললেই শুরু হয়ে যাবে। কিন্তু তার আগেই সিদ্ধান্ত নিল ভারত বাংলাদেশকে ভাতে মারার, এই যেটা দিয়ে শুরু করেছে। কিভাবে বলছি সে কথা। সমুদ্রের অভিভাবক ইউনূসের দেশের রপ্তানি কিভাবে হয় জানেন? স্থলপথে বড় বড় ট্রাক বা কার্গোতে করে সেসব মাল ভারতের সমুদ্র বন্দরে বা বিমানবন্দরে নিয়ে আসা হয়। কোথায়? নর্মালি সেটা হচ্ছে কলকাতা বন্দরে। সেখানে ভারতের বড় জাহাজ বা কার্গো বিমানে করে সেসব বাংলাদেশি মাল পাঠিয়ে দেওয়া হয় যে দেশে রপ্তানি হওয়ার কথা। তারপর সেই জাহাজ বা মাল তুলে সেই জাহাজ বা বিমান পাড়ি দেয় ইউরোপ, আমেরিকা সমেত সারা পৃথিবীতে। এই ব্যবস্থাকে বলা হয় ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি। ভারতের সঙ্গে এই ব্যবস্থা চালু আছে কবে থেকে? 2020 সালের জুন মাস থেকে। এ বিষয়ে ভারতের যে নিয়ামক সংস্থা, যার নাম সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস, সংক্ষেপে সিবিআইসি, শেখ হাসিনার আমলে একটি তার সঙ্গে তাদেরকে পারমিশন দিয়ে দেয়, অনুমতি দেয় এরকম করবার, এরকমভাবে মাল রপ্তানি করার। সেই তারিখটি কত? সার্কুলার জারির 29 জুন 2020। সার্কুলারে কি বলা হয়েছিল? যে পারমিশন দেয়া হলো কিসের জন্যে? ফর ট্রান্সশিপমেন্ট অফ এক্সপোর্ট কার্গো ফ্রম বাংলাদেশ টু থার্ড কান্ট্রিজ থ্রু ল্যান্ড কাস্টমস স্টেশনস টু পোর্টস অর এয়ারপোর্টস ইন কন্টেনার্স অর ক্লোজ বডিড ট্রাকস। অর্থাৎ কন্টেনারে করে অথবা পুরো ক্লোজ বডি মানে পুরো বন্ধ ট্রাকের মধ্যে করে যেসব মাল বাংলাদেশ থেকে আমাদের ল্যান্ড কাস্টম স্টেশনের মধ্য দিয়ে মানে স্থলপথে চলে আসে বন্দরে, বিমানবন্দরে বা সমুদ্র বন্দরে, মানে কলকাতা সমুদ্র বন্দর অথবা কলকাতা বিমানবন্দরে যে মালগুলো চলে আসে, সেইটা এই ভারতের মধ্য দিয়ে পাঠানোর পারমিশন দিয়েছিল ওই জুন 2020 সালে। ঠিক আছে?
তো সেই থেকে চলছিল এই সুবিধা, এবং এই সুবিধা গ্রহণ করে বাংলাদেশ মাল পাঠাচ্ছিল, বিদেশে রপ্তানি করছিল। মাঝখানে মাথায় ভূত যখন ওই সবে ঢুকেছে, সেই সময় কিছুদিন আবার ভারতের মধ্যে দিয়ে না পাঠিয়ে সেখান থেকে ছোট ছোট জাহাজে করে পাঠাচ্ছিল মালদ্বীপে, মালদ্বীপ থেকে আবার সেগুলো পাঠানো হচ্ছিল বিদেশে। এতে খরচ অনেক বেড়ে যাচ্ছিল। ফলে তারপরে আবার ভারতের সাথে, ভারত কিন্তু বারণ করেনি, বাংলাদেশ নিজেই ওটা শুরু করে দিয়েছিল। তারপরে আবার ভারতের কাছে চলে আসে সেই পুরনো নিয়মে, আগের থেকে যেমন চলছিল হাসিনার আমল থেকে 2020 থেকে, ঠিক সেইভাবে চলছিল এই রপ্তানির কাজটা। কিন্তু অবশেষে ভারত প্রত্যাহার করে নিল বাংলাদেশকে দেয়া সেই সুবিধা। গত 8 তারিখে, 8ই এপ্রিল, ভারতের সিবিআইসি মানে ওই কাস্টমস বিভাগ নতুন নির্দেশ জারি করে বলেছে এই সুবিধা তুলে নেওয়া হলো। অর্থাৎ এখন থেকে ভারতের সমুদ্রবন্দর বা বিমানবন্দর কোনো জায়গা থেকে বাংলাদেশের মাল যেতে পারবে না। একেই বস্ত্রশিল্প বাংলাদেশে বন্ধ হওয়ার জোগাড়। রেমন্ড সহ বেশ কিছু নামি দামি ভারতীয় কোম্পানি যাদের কারখানা ছিল বাংলাদেশে, তারা ভারতীয় শিল্পপতিদের, তাদের সঙ্গে রেমন্ড সহ আরও যারা ভারতীয় শিল্পপতি কারখানা খুলেছিল বাংলাদেশে, তারা কারখানা তুলে এনেছে ভারতে। অনেক কারখানা সেখানে পুড়িয়ে দিয়েছে বিপ্লবীরা। অনেক কারখানা তাদের টাকার অভাবে, কাঁচামালের অভাবে বন্ধ। ভারতীয় শিল্পপতিরাও, আগেই বললাম যে সব কারখানা তাদের তুলে এনেছে ভারতে। আর দেশীয় শিল্পপতি যারা, তারাও অনেকে কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন, চাঁদাবাজি, গোলমাল ইত্যাদি নানান কারণে। ফলে এইসব কারখানা বন্ধ হওয়ার ফলে যে বিদেশের কাস্টমারদের একটা বড় অংশ তাদের অর্ডার এখন দিচ্ছে ভারতে, আবার বেশ কিছু অর্ডার যাচ্ছে ভিয়েতনামে। যেটুকু টিম টিম করে চলছিল এই বাংলাদেশের বস্ত্রশিল্প, সেই টিম টিম করে চলাটাও, মানে পুরনো স্টক তো কিছু ছিল, সেগুলো রপ্তানিতে তাহলে এবার সমস্যা তৈরি হলো। কিভাবে এবার রপ্তানি হবে তাহলে? ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেলজয়ী পণ্ডিত মশাই, বুঝতে পারছেন কি যে ভারত কোথায় কাঠ দিয়েছে, কোথায় হিট করেছে? কোথায় গিয়ে কাঁদবেন স্যার? আপনার নতুন বাপ চীনের শি জিনপিংয়ের কাছে গিয়ে কাঁদবেন, নাকি পুরনো বাপ যার সাথে নতুন আবার যোগাযোগ হয়েছে সেই পাকিস্তানের শাহবাজ শরীফের কাছে গিয়ে কাঁদবেন? যান স্যার, দেখুন কি পান। আমরা ততক্ষণে একটু আনন্দ করি, আর একবার সেই কবিতাটা নাই, সেই ছড়াটা, সেটা আর একবার বলি। একবার পড়তে থাকি সেগুলো। কোন কবিতা বুঝতে পারছেন? ওই যে সেই কবিতা, পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। পাখা উঠেছিল আপনাদের ইউনূস সাহেব বাংলাদেশে, ভারতকে মানবেন না। এখনই ভয় পেলে কি চলে স্যার? এটা তো শুরু হলো ভাতে মারার পর্ব। এবার ভাতেও মারা হবে, আবার হাতেও মারা হবে। হ্যাঁ, তাহলে বাঁচবেন যে কি করে, সেই বাঁচার পথটা এবার খুঁজতে শুরু করুন। পালান পালান, এখনো পালান, তাহলে তবু বাঁচার একটা আশা থাকবে। নইলে দেশের লোক আপনাকে আর আপনার চেলা চামুন্ডাদের পিটিয়ে মেরে দেবে। সেই দিন আসছে, মনে রাখবেন। এখনকার মতো এখানেই রাখছি। ধন্যবাদ।